আচ্ছা, তো দেখো গত ক্লাসে হচ্ছে আমরা যেটুকু পর্যন্ত শেষ করছিলাম, আমরা ডাইনামিক্স 2 পর্যন্ত শেষ করছিলাম। তো আজকে হচ্ছে আমাদের ধারাবাহিকতা ডাইনামিক্স 3। তো ডাইনামিক্স 2 তে হচ্ছে আমরা এই ম্যাথটা পর্যন্ত কমপ্লিট করছিলাম, এই যে চাবি আর নদীর যে ম্যাথ আছে সেটা কমপ্লিট করছিলাম। আমরা এরপর থেকে আজকে স্টার্ট করতেছি। তো সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে আমাদের এর পরের ম্যাথ প্রবলেম এখানে আরেকটা দেওয়া আছে। দেখো কি বলা হয়েছে এটাতে, যে একটি পাথরকে 49 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো। অতঃপর একটি পাথর প্রথমটা ফেলে দেওয়া 1 সেকেন্ড পরে নিচে নিক্ষেপ করা হলো। তার মানে তুমি একই জায়গা থেকে এবং একই উচ্চতা থেকে দুইটা পাথর নিক্ষেপ করবা। প্রথমটা যখনই নিক্ষেপ করবা ঠিক তার 1 সেকেন্ড পরে দ্বিতীয়টা নিক্ষেপ করবে। দুইটা পাথরই একই সাথে মাটিতে আঘাত করছে, এটাও বলা আছে। দ্বিতীয় পাথরের আদিবেগ কত সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তো দেখো আমি ধরে নিয়েছি হচ্ছে এটা হচ্ছে তোমার ধরো ভূমি। ভূমি থেকে 49 মিটার উচ্চতায়, মানে ধরো এখানে হচ্ছে দুইটা পাথর রাখা আছে। তো এখান থেকে হচ্ছে তুমি দুইটা পাথরকে ফেলে দিবা। তাহলে এই দূরত্বটা হচ্ছে আমার এখানে 49 মিটার। এবং এইখান থেকে এটা হচ্ছে ধরো 1 নম্বর পাথর, আর এটা ধরো হচ্ছে 2 নম্বর। 1 নম্বর পাথরটা আমি যখন ফেলে দিব ঠিক তার 1 সেকেন্ড পরেই কিন্তু আমি 2 নম্বর পাথরটা ফেলবো। তার মানে, এবং আবার যেহেতু বলা হয়েছে, তো দেখো দুইটা পাথর কি একই সাথে মাটিতে আঘাত করছে। তো একই সাথে যেহেতু মাটিতে আঘাত করছে, তাহলে তুমি চিন্তা করো যে 1 নম্বর পাথরের জন্য আদিবেগটা যদি হয় 0 মিটার পার সেকেন্ড, তো 2 নম্বর পাথরের জন্য কিন্তু আদিবেগ জীবনেও 0 হবে না। আর কিন্তু অবশ্যই একটা আদিবেগ থাকবে। ধরো এটাকে আমরা বললাম হচ্ছে 2 নম্বর পাথরের আদিবেগ হচ্ছে ইউ2। কারণ দেখো যে 1 নম্বর পাথরটার 1 সেকেন্ড পরে কিন্তু 2 নম্বর পাথরটা তুমি নিক্ষেপ করছো। তো এখন 2 নম্বর পাথরটাও যদি তুমি 0 মিটার পার সেকেন্ড থেকে নিক্ষেপ করো, তাহলে কিন্তু দুইটা জীবনও কিন্তু একই সাথে মাটিতে পৌঁছাবে না। তার মানে যেহেতু আমি 2 নম্বর পাথরটা যেহেতু 1 সেকেন্ড পরে নিক্ষেপ করছি এবং দুইটাই যেহেতু একই সাথে মাটিতে পৌঁছাইছে, তার মানে কিন্তু আমার বোঝা লাগবে 2 নম্বর পাথরটাকে অবশ্যই আমি একটা ইনিশিয়াল ভ্যালোসিটি দিয়ে পাঠাইছি, অর্থাৎ নিচের দিকে তাকে আমি নিক্ষেপ করছি। তো এটাই হচ্ছে আমাকে এখানে বের করতে বলছে যে দ্বিতীয় পাথরের আদিবেগটা কত সেটা নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমি প্রথমে যে কাজটা করতে পারি, আমি তো জানি যে 1 নম্বর পাথরের আদিবেগ যদি 0 হয় এবং তার 49 মিটার অতিক্রম করতে ধরো কথা কথা এখানে তার T1 পরিমাণ হচ্ছে সময় লাগবে 1 নম্বর পাথরে। তাহলে 2 নম্বর পাথরের জন্য সময় লাগবে আসলে কত, 2 নম্বর পাথরের জন্য যে সময় যদি হয় তোমার T2, তাহলে T2 এর ভ্যালুটা কি হবে, তোমার 1 সেকেন্ড কিন্তু কম হবে, অর্থাৎ T1 মাইনাস 1 সেকেন্ড হবে এটা। তো আমার এখন কাজ হচ্ছে আমি T1 এর ভ্যালুটা বের করে ফেলি। T1টা আমি ইজিলি এই সূত্র দিয়ে বের করতে পারবো, √2h বাই হচ্ছে জি, এটা দিয়ে ইজিলি বের হয়ে যাবে। তো এখানে √2h এর ভ্যালু হচ্ছে এখানে তোমার 49, আর জি এর ভ্যালু হচ্ছে তোমার 9.8। তো এখন এটা যদি ডিভাইড করো তাহলে কত আসে, যে 2 × 49 ডিভাইডেড হচ্ছে 9.8। এটা আসে হচ্ছে মোটামুটি তোমার √10 এর মতো। তো এটা পাইলাম হচ্ছে আমি এখানে √10 সেকেন্ড, এটা পাইলাম হচ্ছে T1 এর ভ্যালু। তাহলে আমার ইজিলি আমি তাহলে বলতে পারতেছি T2 মানে 2 নম্বর পাথরটার উপর থেকে নিচে আসতে 2 নম্বর পাথরের জন্য সময় লাগবে কিন্তু 1 সেকেন্ড কম লাগবে, অর্থাৎ এত মাইনাস হচ্ছে 1 সেকেন্ড। তো হোপফুলি এটা সবাই বুঝতে পারছে কেন হচ্ছে এখানে মাইনাস। কারণ কি, কারণ হচ্ছে প্রথমটা ফেলে দেওয়ার 1 সেকেন্ড পরে আমি দ্বিতীয়টা নিক্ষেপ করছি, এই জন্য দ্বিতীয়টার যে সময় হবে সেটা কিন্তু 1 সেকেন্ড কম হবে। আচ্ছা, দুটি পাথরই একই সাথে মাটিতে আঘাত করলে দ্বিতীয় পাথরের আদিবেগটা নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো দ্বিতীয় পাথরের আদিবেগটা যদি আমি বের করতে চাই, তাহলে দ্বিতীয় পাথরের জন্য আমি সূত্র অ্যাপ্লাই করি, এইচ ইকুয়াল হচ্ছে ইউ টু তার উপর স্কোয়ার, ইউটি প্লাস হাফ ইউটি, সরি টি স্কোয়ারটা না, ইউটি প্লাস হচ্ছে হাফ জি টি স্কোয়ার, হাফ জি T2 তার উপর হচ্ছে স্কোয়ার। তো এখন দেখো যে দ্বিতীয় পাথরে যদি নিচে আসা লাগে তাহলে তার কত 49 মিটার অতিক্রম করা লাগবে, সাথে তার ইউ2টা থাকলো, আর T2 এর ভ্যালু তাহলে কত আসবে এখানে, √10 মাইনাস হচ্ছে 1 থাকলো, প্লাস জি এর অর্ধেক কত তোমার 4.9, আর এখানে থাকলো হচ্ছে T2 স্কোয়ারটা থাকলো। আচ্ছা, T2 স্কোয়ারের ভ্যালু তো আমি জানি যে T2 এর ভ্যালু কত, T2 এর ভ্যালু হচ্ছে তোমার এখানে √10 মাইনাস হচ্ছে 1, তার উপর হচ্ছে স্কোয়ার। তো এই ইকুয়েশনটা যদি তুমি সলভ করো এখান থেকে কিন্তু তুমি খুব ইজিলি ইউ2 এর ভ্যালু যেটা সেটা তুমি পেয়ে যাবে। তো এই হচ্ছে আমার এই ম্যাথের আনসারটা। সবাই কি বুঝলাম এটা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এরপরে আসি, আমরা এরপরের যে প্রবলেম আছে সেটাতে আসি, দেখা যাক। হ্যাঁ, এরপরে আচ্ছা এই প্রবলেমটা বেশ ভালোই গুরুত্বপূর্ণ, এটা অলরেডি বইটা একবার আসছে 19-20 সেশনে সম্ভবত। এই প্রবলেমটা দেখবে ম্যাথের গতিবিদ্যাতেও আছে। দেখো এটা কি বলা হয়েছে খুব ভালো করে বুঝবো, 1 মিটার উচ্চতা বিশিষ্ট একটা পানির কল থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়তেছে। প্রথম ফোঁটা যখন নিচে পড়ে তখন তৃতীয় ফোঁটা কলের মুখে থাকে। এই অবস্থায় দ্বিতীয় ফোঁটার ভূমি থেকে উচ্চতা কত? তো এটা বোঝার জন্য প্রথমে আমরা একটা পানির ট্যাপ চিন্তা করি। তো এটা ধরো হচ্ছে একটা পানির ট্যাপ আছে এখানে, এখান থেকে হচ্ছে ফোঁটায় ফোঁটায় পানি পড়তেছে। আচ্ছা, ভালো কথা। তো আমরা ধরে নেই যে এই যে পানি ট্যাপের ভূমি থেকে উচ্চতা, এটা আগে ধরো এই উচ্চতা ধরলাম। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে পানির ফোঁটা পড়তেছে, এবং কোশ্চেন অনুযায়ী 1 মিটার উচ্চতা বিশিষ্ট পানির কল, তার মানে এই যে দূরত্ব এটা কিন্তু আমার 1 মিটার। তারপর বলা হয়েছে কি,
যে প্রথম ফোঁটা যখন নিচে পড়ে তখন তৃতীয় ফোঁটা কলের মুখে থাকে। প্রথম ফোঁটা যখন নিচে পড়ে, আচ্ছা। তো ধরো এটা হচ্ছে আমার সেই প্রথম ফোঁটাটা, ধরো প্রথম ফোঁটা হচ্ছে এই জায়গাতে আছে, এটা হচ্ছে প্রথম ফোঁটা, 1 নাম্বার ফোঁটা। তখন বলা হয়েছে কি 3 নাম্বার ফোঁটা হচ্ছে কলের মুখে থাকে, এই জায়গাতে হচ্ছে 3 নাম্বার ফোঁটা। তার মানে 2 নাম্বার ফোঁটা অবশ্যই 1 আর 3-এর মাঝামাঝি কোনো জায়গাতে থাকবে। তো ধরো আমি বললাম হচ্ছে এই হচ্ছে আমার সেই 2 নাম্বার ফোঁটা এখানে আছে। তো তখন আমাকে বের করতে বলছি এই অবস্থায় দ্বিতীয় ফোঁটার ভূমি থেকে উচ্চতা কত, অর্থাৎ দ্বিতীয় ফোঁটার যে ভূমি থেকে উচ্চতা, ধরো এটা হচ্ছে H2, এই H2 এর ভ্যালুটাই হচ্ছে তোমার ফাইন্ড আউট করা লাগবে, সেটা কত। তো তার জন্য আমরা একটা কাজ করতে পারি যে তোমার 1 নাম্বার ফোঁটাটার উপর থেকে নিচে আসতে কত সময় লাগছে, 1 নাম্বার ফোঁটার উপর থেকে নিচে আসতে কত সময় লাগছে সেটা চলো আমরা প্রথমে বের করি। সেটা আমরা ইজিলি বের করতে পারবো T1 এর মাধ্যমে। ধরো 1 নাম্বার ফোঁটার জন্য টাইম লাগছে হচ্ছে তোমার T1 পরিমাণ। তো T1 ইকুয়াল আমি বলতে পারবো √2h বাই হচ্ছে জি, √2h জি বাই হচ্ছে জি। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমি এখান থেকে T1টা পেয়ে যাবো, অর্থাৎ যে 1 নাম্বার যে ফুটা আছে সেটা পানির কল থেকে, এই যে এখান থেকে তার এখানে পৌঁছাইতে কত সময় লাগছে সেটা আমরা ইজিলি বের করতে পারবো। এইচ এর ভ্যালু হচ্ছে এখানে 1, আর জি এর ভ্যালু হচ্ছে 9.8। তো এটা যদি বসাই এখান থেকে রেজাল্ট আসে কত, যে 2 / 9.8, এটা আসে হচ্ছে তোমার 0.452। তো এটা আসবে হচ্ছে 0.452 এত সেকেন্ড। আচ্ছা, তার মানে আসলে কি খেয়াল করো, যে প্রথম ফোঁটাটার এইখান থেকে মানে এই ট্যাপের মুখ থেকে একদম নিচে আসতে তার সময় লাগছে হচ্ছে 0.452। তো কোশ্চেনের ভাষা অনুযায়ী কি বলছে, যে প্রথম ফোঁটাটা যখন নিচে চলে আসছে 3 নাম্বার ফোঁটাটা গিয়ে একদম কলের মুখে থাকে। তার মানে কিন্তু আমি বলতে পারি যে পরপর দুইটা ফোঁটার মধ্যবর্তী যে সময় আছে সেটা আসলে কত, 0.452 সেকেন্ড। কারণ কি, কারণ তুমি নিজেই চিন্তা করো, প্রথম ফোঁটাটা এইখান থেকে, প্রথম ফোঁটা যখন 3 নাম্বার পজিশনটাতে যখন ছিল, সেইখান থেকে যে 3 নাম্বার পজিশন থেকে প্রথম ফোঁটাটার 1 নাম্বার পজিশনে আসতে তার সময় লাগে হচ্ছে এত। তার মানে এই জিনিসটাকে কিন্তু আমি এভাবে বলতে পারি যে 1 নাম্বার ফোঁটা আর 3 নাম্বার ফোঁটার যে সময় ব্যবধান সেটা কত, 0.452 সেকেন্ড সময় ব্যবধান 1 নাম্বার আর 3 নাম্বারের। তার মানে খেয়াল করে যে পরপর দুইটা ফোঁটার মাঝে আমার সময় ব্যবধানটা কত, 0.452 সেকেন্ড, মানে 1 নাম্বার আর 3 নাম্বার। তো পানির কল থেকে যখন ফোঁটা পড়ে, তো এখানে যদি কোনো ফ্রিকশন না থাকে সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর পড়ে। অর্থাৎ ধরো 1 নাম্বার ফোটার পর 2 নাম্বার ফোটাটা বের হইতে ধরো 2 সেকেন্ড টাইম লাগছে, আর 2 নাম্বার ফোটার পরে 3 নাম্বার ফোটা যখন বেরোবে সেক্ষেত্রে কিন্তু 2 সেকেন্ড টাইম লাগবে। এটা সবসময় মনে রাখবা, যে ট্যাপ দিয়ে যখন পানি পড়ে কোনো ফ্রিকশন যদি না থাকে, তো এখানে কিন্তু তোমার পানির যে ফোঁটাগুলো আছে সেগুলোর মধ্যে যে টাইম ইন্টারভাল সেটা কিন্তু ইকুয়াল হয়। তার মানে 1 নাম্বার আর 2 নাম্বার ফোটার মাঝে যে টাইম ইন্টারভ্যাল, 2 নাম্বার আর 3 নাম্বার ফোটার মাঝে কিন্তু টাইম ইন্টারভালটা কিন্তু ইকুয়াল হবে। তো আমি পাইছি আসলে কোন জায়গায় টাইম ইন্টারভ্যাল, আমি পাইছি হচ্ছে 1 নাম্বার আর 3 নাম্বার ফোটার মাঝখানের যে টাইম ইন্টারভাল সেটা হচ্ছে আমি পাইছি এখানে। তো এখন এটার যদি আমি অর্ধেক করে দিই তাইলে কিন্তু আমি 3 নাম্বার অথবা 2 নাম্বার ফুটার মাঝখানে যে টাইম ইন্টারভাল, অথবা 1 নাম্বার বা 2 নাম্বার ফুটার মাঝখানে যে টাইম ইন্টারভাল সেটা কিন্তু আমি পাই যাবো। সো ধরো আমি বললাম আমি হচ্ছে এখানের যে টাইম ইন্টারভাল এটা আমি বের করতে চাই, এটা ধরো আমি বললাম হচ্ছে T2 বললাম। তাহলে T2টা তাহলে কত আসবে, T1 এর অর্ধেক আসবে, কিন্তু এটা T1 এর অর্ধেক আসবে। তাহলে T1 এর অর্ধেক এটা কত হয়, 0.452, তাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে আসবে হচ্ছে 0.226, 0.226 এত সেকেন্ড। তো এখন এই যে T2 এত সময়ে তাহলে 2 নাম্বার ফোঁটা কত দূরত্ব অতিক্রম করছে, ধরো আমরা বললাম তার দূরত্ব অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা ধরো এইচ প্রাইম বললাম। তো এইচ প্রাইম এর ভ্যালু আসলে কত আসবে, এইচ প্রাইম কিন্তু আসবে হচ্ছে আমাদের ইউটি প্লাস হাফ ডিজি জিটি স্কোয়ার, যেহেতু ইউটা 0। তো আমরা এখানে হাফ জিটি স্কোয়ার অ্যাপ্লাই করতে পারি, হাফ জি T2 তার উপর হচ্ছে স্কোয়ারটা। তাহলে এখানে থাকলে হচ্ছে হাফ জি এর ভ্যালু তো হচ্ছে 9.8, আর T2 স্কোয়ার সেটা কত 0.226, তার উপর হচ্ছে স্কোয়ারটা থাকলো। তাহলে এবার এখান থেকে তুমি এইচ প্রাইম এর ভ্যালুটা ক্যালকুলেট করো, সেটা কত আসে, 4.9 ইন্টু হচ্ছে 0.226 তার উপর স্কোয়ার। তো এটা আসবে হচ্ছে 0.250 এত মিটার আসবে। তাহলে আমাকে বের করতে বলছিল কি এই অবস্থায় দ্বিতীয় ফুটার ভূমি থেকে উচ্চতা কত। তাহলে দেখো ভূমি থেকে উচ্চতা তাহলে কত আসবে, আমার H2 এর ভ্যালুটা আসবে হচ্ছে, আমি এক থেকে আমি যদি এইচ প্রাইম যদি বাদ দিই তাহলে কিন্তু চলে আসবে যে 1 - 0.250। তো এটা আসবে হচ্ছে আলটিমেটলি 0.750 এত মিটার। তো এটাই হচ্ছে আমার এখানে কাঙ্ক্ষিত অবস্থা। দেখো তো বোঝা গেল কিনা এটা। জি ভাই, বুঝছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এরপরে জি আর ভাই। আসি। আচ্ছা, এরপরে আমাদের আছে হচ্ছে ঊর্ধ্বমুখী নিক্ষিপ্ত বস্তু, অর্থাৎ আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে ফলিং বডি ছিল, অর্থাৎ উপর থেকে আমি একটা বস্তুকে নিচে নিক্ষেপ করতাম, সেটা ছিল আমাদের এতক্ষণ আলোচনা। আর এখন আমরা যে আলোচনাটা করবো সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী নিক্ষিপ্ত বস্তু, অর্থাৎ তুমি ভূমি থেকে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করবে। ধরো এখানে একটা বস্তু রাখা আছে, এটাকে হচ্ছে তুমি এদিক বরাবর একটা ভেলোসিটি দিলা। তো ধরো কথার কথা সেটা হচ্ছে আমার আস্তে আস্তে একটু পর্যন্ত আসছে।
ম্যাক্সিমাম সে একটু পর্যন্ত আসে। তো এখান থেকে আমরা বললাম হচ্ছে তার ভর যদি হয় এম, তাহলে তার আদিবেগ ধরো তুমি একটা ইউ দিছো এবং সেটা এইখানে এসে সে থেমে গেছে, কারণ এই পয়েন্টে তার ভ্যালোসিটি হচ্ছে 0। এবং আমরা বললাম সে হচ্ছে এখানে এইচ পরিমাণ উচ্চতা সে অতিক্রম করছে, বা এইচ, বা এটা বলা যায় ধরো এইচ ম্যাক্স যদি বলি, কারণ এটা কিন্তু তার সর্বোচ্চ উচ্চতা, সে একটু পর্যন্ত উঠতে পারে, সে আর উপরে যাইতে পারবে না। তো এখন এইখান থেকে আমরা কিন্তু যে কতগুলো সূত্র কিন্তু এখান থেকে ইজিলি বিল্ড আপ করতে পারবো। যেমন আমি এখানে সিম্পলি বলে দিই, ধরো এটা হচ্ছে এ, এ পয়েন্ট, আর এটা হচ্ছে এখানে বি পয়েন্ট। সো বস্তুর এ থেকে বি তে পৌঁছাইতে তার সময় কিন্তু যদি স্মল টি লাগে, তো এ থেকে বি তে পৌঁছায় আবার কিন্তু সে আবার এতেই ফেরত আসবে, এখানে যে টাইমটা লাগবে সেটাকে আমরা বলবো হচ্ছে তার টাইম পিরিয়ড বা হচ্ছে পর্যায়কাল। আর এখানে ক্যাপিটাল টি এর জন্য আমরা তো ফর্মুলা তো জানি, এগুলো 19 শিখে আসছি, 2u বাই হচ্ছে জি, এটা আমরা জানি এখান থেকে। তারপর আমাদের এইচ ম্যাক্স এর যে ফর্মুলা, সেটা হচ্ছে আমাদের ইউ স্কোয়ার বাই হচ্ছে 2g। এগুলো মনে রাখবো আর কি। এগুলো জাস্ট সিম্পল, তুমি এখানে গতিবিদ্যার সূত্রগুলো অ্যাপ্লাই করলে এগুলো ইজিলি চলে আসবে, যে টি ইকুয়াল টু ইউ বাই জি, এইচ ম্যাক্স ইকুয়াল ইউ স্কোয়ার বাই 2g। সো ম্যাথ করার জন্য, ম্যাথ ইজিলি করার জন্য আমি এগুলো হচ্ছে মুখস্থ রাখবো, যে বিচরণকালের সূত্র কি বা পর্যায়কালের সূত্র কি, টি ইকুয়াল টু ইউ বাই জি, আর এইচ ম্যাক্স এর সূত্র হচ্ছে ইউ স্কোয়ার বাই হচ্ছে 2g। তো এখান থেকে আমাদের আরেকটা বেসিক জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে ধরো তুমি যখন বস্তুটাকে যখন ভূপৃষ্ঠ থেকে যখন নিক্ষেপ করতেছো ইউ ভ্যালোসিটি নিয়ে, তো বস্তুটা তো আবার তো ভূমিতে এসে সে আঘাত করবে, বস্তুটা কিন্তু আবার ভূমিতে এসে আঘাত করবে। তো ভূমিতে আইসা কিন্তু সে আবার ইউ ভ্যালোসিটি নিয়ে কিন্তু আঘাত করবে, অর্থাৎ সে যেই ভ্যালোসিটি নিয়ে ভূমি থেকে উৎক্ষিপ্ত হয়েছিল, সে যখন আবার ভূমিতে যখন আঘাত করবে সে কিন্তু সেম ভ্যালোসিটি নিয়ে আঘাত করবে। এখন এই সেম ভ্যালোসিটি নিয়ে যে আঘাত করবে, এই ব্যাপারটা আমি আসলে কিভাবে বুঝবো, তার জন্য একটা ইকুয়েশন চিন্তা করতে পারো। সেটা হচ্ছে ধরো আমি বললাম হচ্ছে সে যখন ভূমিতে যখন আঘাত করে তখন তার ভ্যালোসিটি হচ্ছে ভি প্রাইম। ভূমিতে যখন সে আঘাত করে তখন তার ভ্যালোসিটি হচ্ছে ভি প্রাইম। আর সে যখন ভূমি ত্যাগ করতেছে, মানে ভূমি থেকে যখন উঠতেছে, তখন তার ভ্যালোসিটি হচ্ছে ইউ। আর সে যখন ভূমিতে আঘাত করতেছে আবার, তার ভ্যালোসিটি হচ্ছে এখানে ভি প্রাইম। সো আমি এখানে ইউ কে বলতে পারি আদি বেগ, আর ভি প্রাইম কে বলতে পারি শেষ বেগ। তাহলে এখান থেকে আমি একটা ইকুয়েশন লিখতে পারি, যে শেষ বেগ স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2g ইন্টু হচ্ছে কি সরণ। সরণ কোন জায়গায় সরণ? সরণ হচ্ছে তোমার এই যে ইউ আর ভি প্রাইমের মাঝখানের যে সরণটা হয়েছে। তো ইউ আর ভি প্রাইমের মাঝখানে সরণ আসলে কত হয়েছে বলতো? সরণ কিন্তু হয়েছে 0, কারণ দেখো সে এ পয়েন্ট থেকে ইউ ভ্যালোসিটি নিয়ে উপরের দিকে উঠছিল, আবার ভি পয়েন্ট ঘুরে আবার সে যখন এ পয়েন্টে যখন ফেরত আসছে, তার টোটাল সরণ কিন্তু হয়েছে 0, বা তার উলম্ব সরণ যদি চিন্তা করি সেটা কিন্তু 0 হয়েছে। তার মানে এখানে আমি এই সরণের জায়গায় যদি আমি এখানে 0 বসাই দিই, তাহলে দেখো এখানে আলটিমেটলি আসবে হচ্ছে ভি প্রাইম স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার প্লাস হচ্ছে 0। তার মানে আমি দেখলাম আমার এখানে ভি প্রাইমের যে ভ্যালু সেটা আসলে কার সমান হয়, ইউর সমান হয়। তার মানে এখানে এই আলোচনা থেকে আমরা এটা শিখলাম যে একটা ঊর্ধ্বমুখী নিক্ষিপ্ত বস্তু যেই বেগ নিয়ে সে ভূমি থেকে উৎক্ষিপ্ত হয়, ঠিক সেম ভ্যালোসিটি নিয়ে সে আবার ভূমিতে আঘাত করে। দ্যাট মিনস ইউ ইকুয়াল হচ্ছে আমার ভি প্রাইম। এই যে ইউ ছিল তার কি বলা যায় উৎক্ষেপণ বেগটা, আর ভি হচ্ছে সে যে ভ্যালোসিটিতে আঘাত করছে, সেটা হচ্ছে আমার ভি প্রাইম। তো এখানে ইউ আর ভি প্রাইমটা কিন্তু ইকুয়াল হবে। তো এই জিনিসটাই হচ্ছে জানা ছিল আর কি। তো আমাদের আলোচনাটা শেষ এখান থেকে। এখন আমরা ম্যাথে যাইতে পারি, এগুলো একদম 9-10 এর আলোচনা, বেসিক আলোচনা। তো এবার চলো ম্যাথে আসি। ম্যাথে দেখো কি বলা হয়েছে এখানে, যে দুটি পাথরের টুকরাকে একসঙ্গে ভিন্ন বেগে উলম্বভাবে উপরের দিকে ছোড়া হলো। ভিন্ন বেগে ছুটছি, আচ্ছা। বেশি বেগের পাথরটা কম বেগের পাথরের তুলনায় 35 মিটার বেশি উঠে এবং 2 সেকেন্ড পর ভূমি স্পর্শ করে। 2 সেকেন্ড পরে ভূমি স্পর্শ করে, আচ্ছা। পাথর দুটার প্রক্ষেপ বেগ কত সেটা বের করতে বলা হয়েছে। তো আমি ধরে নেই যে পাথর দুইটার প্রক্ষেপ বেগ একটা হচ্ছে ইউ1 আর একটা হচ্ছে ইউ2। এখন তোমার আরেকটু ইমাজিন করা লাগবে যে তুমি কোনটারে বড় ধরো। তো ধরো আমি কথার কথা আমি ইউ1টাকে ইউ2 থেকে বড় ধরলাম, তুমি যে কোনো একটা বড় ধরতেই পারো। আচ্ছা, উলম্ব ভাবে উপরের দিকে ছোড়া হয়েছে, বেশি বেগের পাথরটা কম বেগের পাথরের তুলনায় 35 মিটার বেশি উঠে। তার মানে আমি যে একটা মানে দুইটা পাথরকে যে নিক্ষেপ করলাম যথাক্রমে ইউ1 এবং ইউ2 ভ্যালোসিটি নিয়ে, তো এখন ইউ1টা যদি বেশি হয়, তাহলে কিন্তু তোমার প্রথম পাথরটা কিন্তু বেশি উপরে উঠবে। তাহলে আমি বলতে পারি পাথর দুইটার উচ্চতার যে পার্থক্য আছে, দ্যাট মিনস ধরো আমি এটা কিন্তু বলতে পারি যে এইচ1 মাইনাস এইচ, তাদের যে উচ্চতার পার্থক্য সেটা আসলে কত, 35 মিটার। উচ্চতার পার্থক্য হচ্ছে, সর্বোচ্চ উচ্চতার পার্থক্য হচ্ছে 35 মিটার। সো আমি এখান থেকে তো আবার সর্বোচ্চ উচ্চতা মানে তো বললাম যে ইউ স্কোয়ার বাই 2g, তাহলে ইউ1 স্কোয়ার বাই 2g মাইনাস ইউ2 স্কোয়ার বাই হচ্ছে 2g ইকুয়াল হচ্ছে এখানে 35। সো এখান থেকে দেখো তোমার জি এর ভ্যালু কিন্তু দিয়ে দিছে 10, তাহলে 2g মানে কত আসবে, 20 আসবে। তুমি 35 কে 20 দিয়ে গুণ করলে আসবে হচ্ছে 700। তার মানে এখান থেকে একটা ইকুয়েশন পাচ্ছ, ইউ1 স্কোয়ার মাইনাস ইউ2 স্কোয়ার, আর গুণ করলে কিন্তু এটা 700 হবে। তো 700 পাইছে, এটা তুমি একটা 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে রেখেছো। তারপর কোশ্চেনে বলছে যে 35 মিটার বেশি উঠে এবং 2 সেকেন্ড পরে ভূমি স্পর্শ করে, অর্থাৎ যে পাথর দুইটা যে আমি নিক্ষিপ্ত করলাম বা উৎক্ষিপ্ত করলাম, এই পাথর দুইটার বিচরণ কালের যে পার্থক্য সেটা 2 সেকেন্ড।
তাহলে এখানে আমি বলতে পারি যে T1 মাইনাস T2 ইকুয়াল হচ্ছে 2 সেকেন্ড। তো এখন এখানে T1 মানে কি ছিল, আবার আমরা একটু আগে পড়ে আসছি 2U/G, দ্যাট মিনস 2U1/G মাইনাস 2U2/G, এটাই দেওয়া আছে আমার এখানে 2 সেকেন্ড। তার মানে এখান থেকে খেয়াল করো যে 2 কমন নিয়ে আমরা কাটাকাটি করে দিলাম, আর এখানে থাকলো হচ্ছে U1 - U2, আর জি তো হচ্ছে আমার এখানে 10, গুণ করে দিলে এটা হয়ে যাবে এখানে 20। এটা ধরো আমি 2 নাম্বার ইকুয়েশন নাম দিলাম। তো এবার তুমি খেয়াল করো যে এবার হচ্ছে তোমার সমীকরণটা সমাধান করা লাগবে। এবার এইটা থেকে কিন্তু আমি ইজিলি লিখতে পারি U1 + U2 ইন্টু ভাইয়া হচ্ছে এদিকে U1। টু টু কাটা দেওয়ার পরে এখানে শুধু 10 হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা দুই দুই যদি বাদ দিই তাহলে শুধুমাত্র জি এর যে ভ্যালু থাকবে সেটা হচ্ছে এখানে 10 থাকবে। আচ্ছা, তো এটা থেকে আমরা পাচ্ছি হচ্ছে এখানে থাকবে হচ্ছে 700 থাকবে। আর এখান থেকে U1 - U2 এর ভ্যালু বসাই দিলে আমরা এখান থেকে U1 + U2 যে ভ্যালু সেটা চলে আসবে হচ্ছে 70। তো এবার দেখো, এটা যদি 3 নাম্বার ইকুয়েশন যদি নাম দিই তাহলে দেখো 2 নাম্বার ইকুয়েশন আর 3 নাম্বার ইকুয়েশন থেকে তুমি যদি একবার যোগ করো আরেকবার বিয়োগ করো তাহলে এখান থেকে তুমি U1 এর ভ্যালুটা পাই যাবে, সাথে হচ্ছে U2 এর ভ্যালুটা পাই যাবে। দেখো তো বুঝলাম কিনা সবাই? জি ভাইয়া। আচ্ছা, জি ভাই বুঝছি। এরপরে আসি আমরা, এরপরে আসি। দুই দেখো সেকেন্ড এরপরে হচ্ছে আরেকটা। ডিফারেন্স, সময়ের সময়ের ডিফারেন্সটা 2 সেকেন্ড, এটা কোশ্চেন করে তো বুঝতে বুঝতে পারি নাই। মানে দেখো ওটা এটাতে তো দেখো কি বলা বেশি হয়েছে। বেগের পাত। হ্যাঁ, এখানে দেখো বলা হয়েছে যে ভিন্ন বেগে উলম্ব ভাবে উপরের দিকে ছোড়া হলো, বেশি বেগের পাথরটা কম বেগের পাথরের তুলনায় 35 মিটার বেশি ওঠে ও 2 সেকেন্ড পরে ভূমি স্পর্শ করে। তো তার মানে কি, মানে হচ্ছে তোমার ধরো দুইটা যে পাথর আছে, দুইটা পাথরের মধ্যে একটা ধরো তোমার এইচ পরিমাণ উচ্চতা যদি উঠে তাহলে আরেকটা উঠবে কত, H + 35 পরিমাণ উঠবে। এবং একটা পাথরের বিচরণ কাল যদি ধরো কথার কথা 4 সেকেন্ড যদি হয়, তাহলে আরেকটা পাথরের বিচরণ কাল কত হবে, যে আরেকটা পাথর কিন্তু 2 সেকেন্ড পরে ভূমি স্পর্শ করবে। তার মানে কত, একটার বিচরণ কাল যদি 4 সেকেন্ড হয় আরেকটার বিচরণ কাল কিন্তু 2 সেকেন্ড বেশি হবে, অর্থাৎ 6 সেকেন্ড হবে। তো এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে তাদের যে বিচরণ কালের যে পার্থক্য সেটা হচ্ছে 2 সেকেন্ড। বুঝছো এবার? জি ভাই বুঝছি। আচ্ছা, এরপরে আসি। এরপরে দেখো কি বলা হয়েছে, একটি বুলেট উলম্ব ভাবে উপরের দিকে ছোড়া হলো এবং 10 সেকেন্ড পর একই স্থানে ফেরত আসলো। আচ্ছা, G = 10 মিটার/সেকেন্ড স্কোয়ার হলে 7 সেকেন্ড পরে ভূমি থেকে বুলেটের উচ্চতা কত? দেখো এই কোশ্চেনটা একদম ইজি। যে এখানে তোমার বলা হয়েছে উলম্ব ভাবে উপরের দিকে ছোড়া হয়েছে, তার মানে হচ্ছে উৎক্ষিপ্ত বস্তু 10 সেকেন্ড পর একই স্থানে ফেরত আসছে। তার মানে তুমি যে পয়েন্ট থেকে থেকে নিক্ষেপ করছো ঠিক তার 10 সেকেন্ড পর সে আবার একই জায়গাতে ফেরত আসছে। তার মানে আসলে কি, এটা হচ্ছে আমার এখানে ক্যাপিটাল টি, অর্থাৎ আমার পর্যায়কালটাই দেওয়া আছে 10 সেকেন্ড। যে বিন্দু থেকে তাকে নিক্ষেপ করছে আবার 10 সেকেন্ড পর আবার ওই বিন্দুতে ফেরত আসছে। তার মানে এখানে টি এর ভ্যালু দেওয়া আছে তোমার এখানে 10 সেকেন্ড। তো টি মানে কিন্তু আমরা জানি সেটা কত, 2U/G, এবং এটার ভ্যালু হচ্ছে 10 সেকেন্ড। আবার জি এর ভ্যালু যেহেতু 10 সেকেন্ড তাহলে 10 × 10 100 হয়ে যাবে। আর ইউ তুমি পাইবে হচ্ছে এখান থেকে 50 মিটার/সেকেন্ড। আমি আদিবেগটা পাই গেছি। এখন আমাকে বের করতে বলছে কি, যে 7 সেকেন্ড পরে ভূমি থেকে বুলেটের উচ্চতা কত। 7 সেকেন্ড পরে ভূমি থেকে বুলেটের উচ্চতা, এটা তুমি খুব ইজিলি একটা ফর্মুলা দিলেই চলে আসবে, যে H = UT - ½ G²। 7 সেকেন্ড পর সে ভূমি থেকে কত উচ্চতা থাকবে আমরা চাইলে ইজিলি এটা বের করতে পারবো, যে 50 ইন্টু হচ্ছে 7 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু হচ্ছে 7 স্কোয়ার। তো এটা ক্যালকুলেশন করলে যে রেজাল্ট আসে ওটাই হচ্ছে আমাদের এখানে আছে, এত মিটার। তো এইটা অনেকের কাছে এই সলিউশনটা বোধ নাও লাগতে পারে। তো এটা খুব ভালো একটা আরেকটা সলিউশন আছে, মানে রেজাল্ট তোমার সেমই আসবে, জাস্ট যদি একদম ভাইঙ্গা ভাইঙ্গা বুঝে বুঝে যদি করতে চাও সেক্ষেত্রে দেখো এটার আরেকটা সলিউশন হইতে পারে, সেটা দেখে দিই। সেটা হচ্ছে ধরো তোমার বস্তুটা হচ্ছে এখানে আছে, তুমি এটাকে কত বেগে নিক্ষেপ করছো, এটাকে 50 মিটার/সেকেন্ড ভ্যালোসিটিতে হচ্ছে নিক্ষেপ করছো। তো 50 মিটার পার আনসার, আমাদের আনসার কিন্তু একটু পর্যন্ত শেষ। তো 50 মিটার/সেকেন্ড ভ্যালোসিটিতে যখন তুমি তাকে নিক্ষেপ করছো, তো সে কথার কথা ধরো সে একটু পর্যন্ত উচ্চতায় উঠলো, একটু পর্যন্ত উঠার পরে সে আবার হচ্ছে নিচের দিকে হচ্ছে ব্যাক করবে। আচ্ছা, ধরো নিচের দিকে সে একটু পর্যন্ত আসলো। তো এখন আমরা চলো বের করে ফেলি যে সে আসলে কতটুকু উচ্চতায় উঠবে। সে কতটুকু উচ্চতায় উঠবে সেটাকে আমরা ধরো বললাম হচ্ছে এখানে H max। তো এখন H max, তো সে উঠবে, ভালো কথা। আচ্ছা, তো আমরা চলো H max টা বের করে ফেলি। তো এটা কিন্তু আমাদের মেথড 2, অর্থাৎ আমরা আরেকটা মেথডে দেখছি। এটা কত আসবে, U²/2G, তার মানে 50 স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 2 × G এর ভ্যালু হচ্ছে 10। তাহলে কত আসে তোমার, 50 স্কোয়ারকে তুমি 20 দিয়ে ভাগ করো, 50 স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 20, তো এটা আসবে হচ্ছে 125 মিটার। তার মানে H max হচ্ছে 125 মিটার এটা। তো এখন আমি বের করতে চাই তার, এটা ধরো এ বিন্দু আর এটা ধরো হচ্ছে বি বিন্দু, আর এ থেকে বি তে যাইতে কত সময় লাগছে আমি সেটা বের করতে চাই। তো সেটা কত আসবে, জাস্ট U/G আসবে। U/G করলে তুমি কিন্তু আনসার পাই যাবে, ইউ এর ভ্যালু তো 50 ছিল, জি এর ভ্যালু হচ্ছে 10, তার মানে পাই যাবে হচ্ছে 5 সেকেন্ড। তো
এখান থেকে এ বিন্দু থেকে আসে বি বিন্দুতে যাইতে তার লাগে হচ্ছে 5 সেকেন্ড, কিন্তু আমাকে বের করতে বলছে কি যে 7 সেকেন্ড পরে ভূপৃষ্ঠ থেকে বুলেটের উচ্চতা কত। তার মানে দেখো এখান থেকে তার এখানে যাইতে 5 সেকেন্ড লাগে, তো আমাকে বের করতে বলছিল 7 সেকেন্ড পরে ভূমি থেকে উচ্চতা কত। তো 7 সেকেন্ডের মধ্যে কিন্তু সে এ থেকে বিতে যাইতে সে 5 সেকেন্ড খরচ করে ফেলছে। আর বাকি 2 সেকেন্ডে আমরা ধরে নিলাম যে বাকি যে 2 সেকেন্ড আছে সে ধরো বি থেকে সিতে আসছে বাকি 2 সেকেন্ডে, বাকি 2 সেকেন্ড এখন আমাকে এটাই বের করতে বলছে যে 7 সেকেন্ড পর ভূপৃষ্ঠ থেকে বুলেটের উচ্চতা কত। তার মানে তোমার এ থেকে সি পর্যন্ত যে দূরত্ব সেটাই আসলে তোমার বের করতে বলা হয়েছে। তাহলে তুমি কি কাজ করবা, তুমি তো জানো পুরোটা উচ্চতা মানে এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব সেটার কত, এখানে এ বি যে দূরত্ব সেটা কিন্তু 125 মিটার। তো এই 125 থেকে তুমি বিসি যে দূরত্ব সেটাকে যদি বাদ দিয়ে দাও তাহলে কিন্তু তুমি এসি দূরত্বটা পাই যাবে, মানে তোমার কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা তুমি পাই যাবে। তো আমি এখন বিসি দূরত্ব কিভাবে বের করবো, বিসি দূরত্ব বের করবো হচ্ছে আদিবেগ 0 ধরে এবং 2 সেকেন্ডে সে কত দূর অতিক্রম করে। তো আমরা ধরো এখানে বিসি দূরত্বটা যদি বের করতে চাই তাহলে এটা যদি আমরা ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার অ্যাপ্লাই করলে কিন্তু চলে আসবে হাফ জিটি স্কোয়ার 9.8 ইন্টু হচ্ছে 2 স্কোয়ার। তো এটা কত আসে তোমার 9.8, এটা 2 দিয়ে গুণ করলে আসবে 19.6। তো এটা আসবে হচ্ছে 19.6 মিটার। তাহলে তোমার আনসার কত হওয়া উচিত, এসি যে দূরত্ব সেটা কিন্তু তুমি আনসার পাই গেছো যে 125 থেকে 125 থেকে আমি যদি 19.6 যদি বাদ দিই তাহলে কিন্তু আমার রেজাল্ট চলে আসবে। তাহলে 125 থেকে তুমি হচ্ছে 19.6 বাদ দাও, তাহলে আসবে হচ্ছে কত 105.4, 105.4 মিটার। তো আবার তুমি এটা ক্যালকুলেট করে দেখো, এটাও তোমার এটাই আসার কথা 105.4, 50 × 7 মাইনাস 4.9 ইন্টু 7 স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার না। তাহলে এটা কত আসে 50 × 7 মাইনাস 2.5 ইন্টু 9.8 ইন্টু 7 স্কোয়ার। আচ্ছা দুইটা ডিফারেন্ট আসতেছে কেন, দুইটা তো আমার সেম রেজাল্ট আসার কথা, দুইটা ডিফারেন্ট কেন আসবে? দাঁড়াও কোথাও কি মানে কি কোথাও ভুল করলাম নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তো ভুল তো করছি, আমার তো জি এর ভ্যালু তো দেয়া ছিল এই জন্য তো সি এর লিখতেছি। মান 10 ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, জি এর ভ্যালুটা হচ্ছে এখানে 10 ধরা লাগবে, 10 ধরলে এখানে রেজাল্টে একটু চেঞ্জ আসবে। আর হচ্ছে এটা তো চেঞ্জ আসবে। এবার ক্যালকুলেশন করে দেখো, এবার তোমার আশা করি এটা মিলার কথা। তো এবার তুমি এখানে হচ্ছে 10 বসাও, 10 বসাই দেখো কত আসে। 10 বসাই তাহলে 50 × 7 মাইনাস 5 ইন্টু 750, এটা আসে হচ্ছে 105 মিটার। এটা আসে 105 মিটার। আর ওটা তাহলে কত আসে, এখানে বসালাম হচ্ছে 10, তাহলে এখানে আসবে কত 20 আসবে, এটা আসবে 20, হ্যাঁ এটা আসবে হচ্ছে 105। তো এটাই হচ্ছে আমার এখানে answer। দেখো বোঝা গেছে কিনা, আমরা দুইটা মেথডে হচ্ছে দেখলাম, এটা দেখো বুঝছো কিনা সবাই। জি ভাই। জি জি ভাই। জি ভাইয়া। আচ্ছা আমরা হচ্ছে এরপরে আসি, এরপরে দেখি, হ্যাঁ এটা সম্ভবত আমাদের লাস্ট ম্যাথ। দেখি, দেখো কি বলা হয়েছে এখানে, 400 মিটার উঁচু একটা মিনার থেকে একটা পাথরকে ছেড়ে দেওয়া হলো, একই সময়ে ভূপৃষ্ঠ থেকে অপর একটা পাথরকে 100 মিটার/সেকেন্ড গতিবেগে ঊর্ধ্বমুখে উৎক্ষেপণ করা হলো, কখন এবং কোথায় তারা পরস্পরের সাথে মিলিত হবে। তো এটা ছিল আমাদের 9-10 খুবই পপুলার একটা ম্যাথ। তো আমি জাস্ট একটা লাইন দেখাই দিচ্ছি, তাহলে এটা ইজিলি নিজেরাই করতে পারবা। তো এটা ধরো ভূমি থেকে তোমার একটা উচ্চতায় আছে এখানে, 400 মিটার উঁচু একটা মিনার আছে এখানে। তো কি কাজ করলো, তুমি উপর থেকে একটা বস্তুকে হচ্ছে নিচের দিকে নিক্ষেপ করলো, উপর থেকে একটা বস্তুকে নিচের দিকে নিক্ষেপ করলো এট এ টাইম, নিচে থেকে হচ্ছে আরেকটা বস্তুকে তুমি উপর দিকে নিক্ষেপ করলো। তারপর এখানে কাহিনী কি হয়েছে যে কখন এবং কোথায় তারা পরস্পরের সাথে মিলিত হবে। তো আমরা ধরে নিলাম ভূমি থেকে এই উচ্চতায় তারা হচ্ছে পরস্পরের সাথে এখানে মিলিত হবে। এই ম্যাথটা 9-10 বেশ পপুলার ছিল, সিসি এক্সামেও বেশ অনেকবার আসছে এটা। তো এখানে তোমার এটা হচ্ছে 400 মিটার উচ্চতা। তো আমরা ধরে নিলাম ভূমি থেকে এই উচ্চতায় তারা হচ্ছে পরস্পরের সাথে মিলিত হবে, মানে হচ্ছে পরস্পরের সাথে ধাক্কা খাবে এখানে এসে। তো নিচের যে এই বস্তুটা তার ভ্যালোসিটি দিয়ে দিছে 100 মিটার/সেকেন্ড, আর উপরের যেটা সেটা অবশ্যই তুমি 0 মিটার/সেকেন্ড থেকে ফালাই দাও। আচ্ছা, তাহলে এখান থেকে যে একটু দূরত্ব সেটা তাহলে কত আসবে, এটা আসবে হচ্ছে তোমার 400 মাইনাস হচ্ছে এইচ। তাহলে দেখো যে দুইটা বস্তুই যেহেতু এখানে এসে মিট করা লাগবে, সো আমার উপরের যে বস্তু আছে সে যদি টি সময়ে এখান থেকে এখানে পৌঁছায় তাহলে নিচের যে বস্তু আছে তারও কিন্তু টি সময় অবশ্যই এখান থেকে এখানে পৌঁছানো লাগবে, কারণ দুইটা যদি একসাথে যদি ধাক্কা খাওয়া লাগে। তাহলে দেখো এটাকে ধরো আমরা ধরলাম 1 নাম্বার বস্তু, আর এটাকে ধরো 2 নাম্বার বস্তু ধরলাম। তাহলে 1 নাম্বার বস্তুর জন্য আমরা কিন্তু এখানে গতিবিদ্যার ইকুয়েশন যদি লিখি, তাহলে 1 নাম্বার বস্তুর জন্য অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এইচ, আর আদিবেগ হচ্ছে 100, তাহলে এইচ ইকুয়াল 100 টি ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আর 2 নাম্বার বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারবো 2 নাম্বার বস্তুর অতিক্রান্ত দূরত্ব হবে 400 মাইনাস এইট ইকুয়াল ইউটি, ইউটি মানে তো 0 আসবে, আর এখানে আসবে হচ্ছে হাফ জিটি স্কোয়ার।
9.8 স্কোয়ার এখান থেকে। তো এবার 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন যদি আমরা এখান থেকে সলভ করি, তো 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন সলভ করে তুমি এখান থেকে টি এর ভ্যালু পাই যাবে, সাথে হচ্ছে এখানে এইচ এর ভ্যালু পাই যাবে। তো এটা আমি আর করে দিচ্ছি না, এটা 9 10 অনেকবার করে আসছি আমরা। তো দেখো বোঝা গেছে কিনা একটু পর্যন্ত? জি ভাইয়া। ঠিক আছে ভাই, এখানে টি এর দুইটা ভ্যালু জি আছে না? ভাইয়া। টি এর দুইটা ভ্যালু, টি এর দুইটা ভ্যালু, হ্যাঁ, একটা একটা ভ্যালু আসবে হচ্ছে তোমার 0 সেকেন্ড, আর একটা ভ্যালু আসবে হচ্ছে নর্মালি যেটা আসার কথা আর কি। ধরো কথার কথা তোমার দুইটা ভ্যালু আসলে, একটা হচ্ছে 0 সেকেন্ড আর একটা হচ্ছে 5 সেকেন্ড। তো 0 সেকেন্ড মানে কি? 0 সেকেন্ড মানে হচ্ছে আমার টাইম গণনার শুরুতে এটা কি দুইটা ভ্যালু আসা উচিত? দাঁড়াও আমি এখানে সলভ করে দিচ্ছি, দেখি দুইটা ভ্যালু আসে কিনা। তুমি একটা কাজ করো, টি এর দুইটা ভ্যালু কি আসবে? আচ্ছা দেখো এখানে তুমি একটা কাজ করো যে এইচ ইকুয়াল, তুমি এখানে 100 টিটা রাখো, আর মাইনাস এই এই জায়গাটার বদলে, এই যে এই যে পার্ট আছে এই পার্টটার বদলে তুমি আরেকটা কাজ করো, এই পার্টটার বদলে তো এটা এটা লিখতে পারো। তো এটা মানে কত? তোমার 400 মাইনাস এইচ। তো 400 মাইনাস হচ্ছে এইচ। না, এখানে তোমার দুইটা ভ্যালু না, একটা ভ্যালু কিন্তু আসবে। এখানে দেখো যে এইচ ইকুয়াল 100 টি মাইনাস 400 আর প্লাস হচ্ছে এইচ। তো এইচ এইচ বাদ যাবে, এখান থেকে আসবে হচ্ছে টি ইকুয়াল 4 সেকেন্ড আসবে। না, এখানে দুইটা ভ্যালু আসার ম্যাথমেটিক্যাল কারণ তো দেখতেছি না, কারণ দেখো তারা কিন্তু একই সাথে একবার হচ্ছে এখানে এসে ধাক্কা খাবে। যদি কোশ্চেনের ডাটা যদি ওইভাবে সেট করা থাকতো, অনেক সময় কিন্তু দেখা যায় তারা দুইবার এসে মিট করবে, অর্থাৎ একবার ধাক্কা খাওয়ার পর আবার ধাক্কা খাইতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে আমার টি এর দুইটা ভ্যালু আসছে আর কি। তো এখানে যেহেতু আমি দেখতেছি টি জি এর একটা ভ্যালু আসে, তার মানে হচ্ছে আমার এখানে জাস্ট একবারই হচ্ছে ধাক্কা খাবে। জি বুঝছো ভাইয়া এবার? বুঝছি। জি ভাইয়া বুঝছি। তো এখানে টি এর যদি দুইটা ভ্যালু যদি আসতো, সেক্ষেত্রে কিন্তু ম্যাথ আরো জটিল হয়ে যেত। ধরো এখানে ধাক্কা খাইছে, ধাক্কা খাওয়ার পর দেখা যায় যে দুইটা মিলিত হয়ে একসাথে উপরের দিকে উঠে গেছে, বা এখানে বিভিন্ন টাইপের কাহিনী হইতে পারতো আর কি। টি এর যদি একাধিক ভ্যালু আসে, অনেক জটিল হয়ে যেত ম্যাথ। ঠিক আছে? তো আমরা এখানে সলভ করে দেখলাম টি এর একটা ভ্যালু আসছে, এই একটা ভ্যালু হচ্ছে আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসাইলে আমরা এখান থেকে এইচ এর ভ্যালু পাই যাবো। ঠিক আছে? ওকে। তো এই ছিল যে আমাদের গতিবিদ্যা অংশের যে লিনিয়ার পার্টটা, মানে একমাত্রিক গতি, হয় এক্স অক্ষ বরাবর গতি, না হয় ওয়াই অক্ষ বরাবর গতি, মানে হচ্ছে একমাত্রিক গতির পার্টটা হচ্ছে শেষ করলাম, যেটা হচ্ছে আমাদের এসএসসি পর্যন্ত ছিল। এখন আমাদের আলোচনা করা লাগবে হচ্ছে দ্বিমাত্রিক গতি নিয়ে, যেটাকে আমরা বলি হচ্ছে প্রজেক্টাইল মোশন বা হচ্ছে প্রাস। এবং এইচএসসি এর 70% জিনিস হচ্ছে এবার প্রাস থেকে আসবে। এইচএসসি বলো অ্যাডমিশন বলো, ম্যাক্সিমাম জিনিসটা কিন্তু প্রাস থেকে আসে। আর এখানে একমাত্রিক গতি থেকে কম আসে। কম আসে বলতে আসে না বললে এরকম ভুল হবে, আসে মাঝে মধ্যে, আসে প্রায় আসে। প্রজেক্টাইল মোশন থেকে হচ্ছে সবচেয়ে বেশি আসে। তো আমরা এখন স্টার্ট করবো হচ্ছে প্রজেক্টাইল মোশন বা হচ্ছে প্রক্ষেপণ গতি। তো এটা খুবই ভালো করে খেয়াল করো, এখানে হচ্ছে আমরা অনেক টাইপের গতি নিয়ে আলোচনা করবো। আমরা প্রজেক্টাইল মোশনের 4টা কেস দেখবো, এরপরে হচ্ছে আরো এক্সট্রা করে 2টা কেস দেখবো যেগুলো বইতে নাই, মানে ইনক্লাইন বা আনত তলের জন্য আর কি। যে এরকম কেসে একটা তল যদি আনত হয়, সেক্ষেত্রে এটার প্রজেক্টাইল মোশনটা কিরকম হবে সেটাও আমরা দেখবো পরবর্তীতে। সো প্যারা নাই, আমরা একদম আজকে ধীরে যাবো, আমাদের আর এটার পরে আর 2টা ক্লাস থাকবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। তো প্রজেক্টাইল মোশন থেকে প্রথমে আমাদের যে এমসিকিউটা আসে সেটা হচ্ছে এটা একটা 2 ডাইমেনশনাল মোশন, অর্থাৎ দুই অক্ষ বরাবর। যেমন এতক্ষণ আমরা যেই মোশন গুলো নিয়ে আলোচনা করছি সেগুলোতে আমরা দেখছি হয় বস্তুর গতি এক্স অক্ষ বরাবর ছিল, না হয় বস্তুর গতি ওয়াই অক্ষ বরাবর ছিল। যে কোনো একটা ডাইরেকশনে কিন্তু গতিটা ছিল। আর এখন আমরা যেটা দেখবো, বস্তুর গতি হচ্ছে আমাদের 2টা ডাইমেনশন বরাবর থাকবে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ 2টা ডাইমেনশন বরাবর থাকবে। সেটার জন্য আমরা এক্সাম্পল হিসেবে এগুলো চিন্তা করতে পারো। ধরো একজন একটা বল নিক্ষেপ করছে, তাহলে দেখো এটা কিন্তু এক্স অক্ষ বরাবর কিন্তু যাইতেছে, সামনের দিকে যাইতেছে। সাথে হচ্ছে সে কিন্তু একটা ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় আছে, তার মানে সে ওয়াই অক্ষ বরাবর কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতায় আছে। তার মানে একই সাথে যদি একটা বস্তু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ 2টা অক্ষ বরাবর যদি গতিশীল হয়, সেক্ষেত্রে তার গতিকে আমরা বলবো হচ্ছে প্রজেক্টাইল মোশন বা হচ্ছে ফ্লাশ। এবং এই প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে আমাদের বাতাসের বাধাটা আমরা নর্মালি আমাদের সিলেবাস অনুযায়ী উপেক্ষা করি, বাতাসের বাধা বাদ দিই। বাতাসের বাধা যদি আমরা উপেক্ষা করি, তাহলে প্রাসের গতি কেবলমাত্র অভিকর্ষের ক্রিয়া হয়। কারণ তুমি দেখো একটা বস্তুকে তুমি উপরের দিকে নিক্ষেপ করছো, তো এখানে বাতাসের বাধা যদি আমরা এখানে ইগনোর করি, তাহলে বস্তুটা কিন্তু আবার নিচের দিকে ফেরত আসবে। কার জন্য? গ্র্যাভিটির জন্য কিন্তু নিচের দিকে ফেরত আসবে। তার মানে এই প্রাসের যে কাহিনী আছে সবকিছু কিন্তু হয় আমাদের আসলে গ্র্যাভিটির জন্য। ঠিক আছে? তো আমরা দেখবো যে প্রাসের গতিপথে আমাদের গ্র্যাভিটি ইফেক্ট 2 রকম হয়, এক্স অক্ষ বরাবর একরকম ইফেক্ট হয়, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আরেক রকম ইফেক্ট হয়। তো এই ছিল আমাদের প্রাসের প্রাথমিক আলোচনা, জাস্ট এই কয়েকটা লাইন একটু মনে রাখবো এখান থেকে, যে এই যে কথাবার্তাগুলো বললাম। এখন চলো আমরা মেইন থিওরির মধ্যে আসি। মেইন থিওরি থেকে আমরা আগে বলছি যে আমরা এখানে 4টা কেস আলোচনা করব, বইয়ে যেগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে 4টা কেস আলোচনা করব, সাথে হচ্ছে আরো 2টা অ্যাডভান্স কেস আনত তলে প্রাস কিরকম হবে সেটা হচ্ছে আলোচনা করব। তো চলো আমরা প্রথমে কেস ওয়ানে চলে চলে যাই। কেস ওয়ান, তো এটা ধরো হচ্ছে আমাদের একটা প্রজেক্টাইল মোশন। তো প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে অবশ্যই কয়েকটা জিনিস এখানে তোমার মনে রাখা লাগবে, সেটা হচ্ছে তুমি যেই ভ্যালোসিটিতে বস্তুটাকে নিক্ষেপ করতেছো। আমি হচ্ছে এখানে একটু দেখাই, যে ধরো তুমি হচ্ছে এদিক বরাবর বস্তুটাকে যেই একটা ভ্যালোসিটি দিচ্ছ, সেটাকে আমরা বলবো হচ্ছে তার প্রজেকশন ভ্যালোসিটি।
বা প্রক্ষেপণ বেগ, এবং তুমি এই যে হরাইজন্টালের সাথে যত অ্যাঙ্গেল তুমি তাকে নিক্ষেপ করতেছো সেটাকে আমরা বলবো হচ্ছে প্রজেকশন কোণ, বা হচ্ছে প্রজেকশন অ্যাঙ্গেল, বা হচ্ছে প্রক্ষেপণ কোণ। এই যে এটা ধরো থিটা বললাম, আর আদিবেগকে বললাম হচ্ছে ইউ। এই দুইটা জিনিস তোমার খুব ভালোভাবে মনে রাখা লাগবে, যে তুমি যত বেগে নিক্ষেপ করতেছো দুই অক্ষের মাঝামাঝিতে, তো সেটাকে আমরা বলবো হচ্ছে প্রক্ষেপণ বেগ, এবং হরাইজন্টালের সাথে যত ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করতেছো সেটাকে আমরা বলবো হচ্ছে প্রক্ষেপণ কোণ। তো এই দুইটা জিনিস নিয়ে আমাদের বেশ কয়েকবার আলোচনা করা লাগবে, তো আমি এখানে দেখাই দিলাম। তো দেখো এবার আসি কেস ওয়ান এর মধ্যে। কেস ওয়ানটার বিশেষত্ব কি? বিশেষত্ব হচ্ছে, দেখো তুমি একটা তল চিন্তা করো, এই তলের মধ্যে তুমি বস্তুটাকে যেই তল থেকে নিক্ষেপ করছো বস্তুটা কিন্তু আবার ওই তলে কিন্তু ফেরত আসছে। তো এটা হচ্ছে আমাদের কেস ওয়ান, যে একটা তল থাকবে, তলের উপরই আছে একটা বিন্দু থেকে আমরা নিক্ষেপ করবো এবং বস্তুটা আবার ঘুরে ফিরে ওই তলের মধ্যে ফেরত আসবে। এটা হচ্ছে আমাদের কেস ওয়ান। তো কেস ওয়ান এর শুরুতে আমরা এই যে বলে নিলাম যে আমাদের এই পয়েন্টের যে ইনিশিয়াল ভ্যালোসিটি সেটা হচ্ছে ইউ, এবং তার যে অ্যাঙ্গেলটা সেটাকে আমরা ধরো বলা হচ্ছে থিটা। এখানে থিটা নট দেওয়া আছে, বাট আমরা পড়বো হচ্ছে থিটা দিয়ে পড়বো, তাহলে আমাদের জন্য একটু ইজি হবে আর কি লিখছে। তো এখানে রাখলাম হচ্ছে থিটা। তাকে যদি নিক্ষেপ করি, এবং ধরো সে হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে ধরো এ বিন্দুতে ছিল, এটাকে আমি বললাম হচ্ছে এ বিন্দু। তারপর ধরো টি সময় পর সে হচ্ছে এ থেকে বি বিন্দুতে সে শিফট হয়েছে। টি সময় পর সে এ থেকে বি বিন্দুতে শিফট হয়েছে। এখন বি বিন্দুতে গিয়ে কিন্তু তার ভ্যালোসিটি কিন্তু আর আগের মতো থাকবে না। যেমন এ বিন্দুর যে ভ্যালোসিটি সেটাকে আমরা বলছিলাম হচ্ছে ইউ, বি বিন্দুতে গিয়ে কিন্তু তার ভ্যালোসিটি আর ইউ থাকবে না, সেটা ধরো ভ্যালোসিটি হয়ে গেল ভি হয়ে গেল, এবং হরাইজন্টালের সাথে তার অ্যাঙ্গেল হয়ে গেল থিটা প্রাইম। বাট ইনিশিয়ালি তার অ্যাঙ্গেলটা কিন্তু থিটা ছিল। আর সে যখন টি সময় পরে এ থেকে বি তে যখন সে শিফট হয়েছে, তখন তার অ্যাঙ্গেলটা কিন্তু আর থিটা থাকবে না, সেটা থিটা প্রাইম হয়ে যাবে। এখন আমার কাজ হচ্ছে এই থিটা থিটা প্রাইমের মধ্যে ইকুয়েশন গুলো দেখা যায়, ইকুয়েশন গুলো আসলে কিরকম হয়। তো এই জিনিসটা এখান থেকে খুব ভালো করে খেয়াল করো, যেহেতু তুমি দুইটা অক্ষের মাঝামাঝিতে বস্তুটাকে নিক্ষেপ করছো, মানে প্রক্ষেপণ ব্যাগটা যেহেতু তোমার দুই অক্ষের মাঝামাঝিতে ছিল, মানে একটা অ্যাঙ্গেলে ছিল। তো আমি এটাকে ইনিশিয়ালি আমি দুইটা কম্পোনেন্টে ভাগ করে নিই। এটাকে আমি বললাম হচ্ছে হরাইজন্টালের সাথে ইউএক্স, আর ভার্টিক্যালের সাথে হচ্ছে ইউওয়াই, মানে আদিবেগের দুইটা উপাংশে আমি ভাগ করে নিলাম। আমার যে আদিবেগ ছিল তাকে আমি দুইটা উপাংশে ভাগ করে নিলাম, একটা হচ্ছে ইউএক্স আর একটা হচ্ছে এখানে ইউওয়াই। আচ্ছা, তো ইউএক্স টা কত আসবে? এখানে ইউএক্স টা তো আমরা জানি সেটা কত আসবে, ইউ কস থিটা আসবে, কারণ থিটাটা যার সাথে হরাইজন্টাল বরাবর সেটা হয় তার উপাংশ। আর ইউআই টা আসবে হচ্ছে এখানে ইউ সাইন থিটা। আচ্ছা, আসলো। তো ইউ কখন ছিল? এ পয়েন্টে তার ভ্যালোসিটি ছিল হচ্ছে এখন বি পয়েন্টে যখন সে যাবে তখন তার ভ্যালোসিটি হয়ে গেছে কি ভি হয়ে গেছে। তো ভি যখন হয়েছে তখনও কিন্তু তার দুইটা উপাংশ কিন্তু থাকবে, একটাকে বলবো হচ্ছে আমরা ভি এক্স, আর একটাকে বলবো হচ্ছে আমরা এখানে ভি ওয়াই। আচ্ছা, তো এখন কথা হচ্ছে ভিএক্স তাই সমান তাহলে কত আসবে খেয়াল করো। যে নর্মালি তো আমরা জানি কি আমাদের ইকুয়েশন অনুযায়ী কি ছিল, যে ভি কল হচ্ছে ইউ প্লাস এটি। আমরা তো এই ইকুয়েশনটাই তো জানি। তো আমরা যেহেতু বলতেছি তার এ থেকে বি তে শিফট হইতে তার টি পরিমাণ সময় লাগতেছে, টি পরিমাণ যেহেতু সময় লাগতেছে, তাহলে ভিএক্স সমান তাহলে কত লেখা যায়? ভিএক্স সমান লেখা যায় হচ্ছে ইউএক্স প্লাস এ এক্স টি, এটা আমরা বলতে পারি। সাথে হচ্ছে আমরা সমান বিওয়াই সমান কিন্তু এটা বলতে পারি যে ইউআই প্লাস হচ্ছে এ ওয়াই ইন্টু হচ্ছে টি, আমরা এগুলো বলতে পারি। এই ইকুয়েশন গুলো ভিএক্স আর বিওয়াই এর ইকুয়েশন আমরা এগুলো বলতে পারি। আচ্ছা, এবার আসো আমরা হচ্ছে ত্বরণ নিয়ে যদি একটু কথাবার্তা বলি। যে আমরা কিন্তু আগে বলছিলাম যে আমাদের এই প্রজেক্টাইল মোশনের গতিপথটা কেন এরকম প্যারাবোলা শেপের হয়, কারণ গ্র্যাভিটির কারণে। গ্র্যাভিটি যদি না থাকতো, তুমি এদিক বরাবর নিক্ষেপ করছো, বস্তু কিন্তু আজীবন এদিক বরাবর চলতে থাকতো। যে হরাইজন্টালের সাথে একটা থিটা অ্যাঙ্গেলে কিন্তু আজীবন বরাবর চলতে থাকতো এদিক বরাবর, যদি গ্র্যাভিটি না থাকতো। আর যখনই হচ্ছে গ্র্যাভিটি চলে আসে তখন কিন্তু এই প্রজেক্টাইল মোশনটার গতিপথ কার্ভেচার হয় বা হচ্ছে পরাবৃত্তাকার হয়। তো এখন আমরা কিন্তু জানি এখানে বাহ্যিক বল কিন্তু আমরা জিরো ধরে নিচ্ছি, অর্থাৎ বাইরে থেকে আমরা ধরে নিচ্ছি কোনো বল প্রযুক্ত করি নাই, বা হচ্ছে এখানে কোনো ফ্রিকশন নাই, কোনো এয়ার ফ্রিকশন নাই এখানে। জাস্ট তুমি এখান থেকে এটা নিক্ষেপ করছো, এটা সুন্দরভাবে ঘুরে আবার এখানে আসছে, বাহ্যিক কোনো বল নাই। বাহ্যিক বল যদি জিরো হয় তাহলে আমাদের এক্সিলারেশন কিন্তু শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর কাজ করবে, সেটাকে আমরা বলি হচ্ছে গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন। আর এই গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন কিন্তু আমার এক্স অক্ষ বরাবর কাজ করে না, এটা তো জানি। তার মানে এই প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর তার ত্বরণ হবে কিন্তু জিরো। আর ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা কত আসবে? ওয়াই অক্ষ বরাবর ত্বরণ আসবে কিন্তু মাইনাস জি, কারণ নিচের দিকটাকে আমরা মাইনাস চিন্তা করছি। সো নিচের দিকে আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কি আসবে? মাইনাস জি আসবে। এ ওয়াই এর ভ্যালুটা এটা আসবে হচ্ছে মাইনাস জি, আর এক্স টা কিন্তু জিরো আসবে। কেন আমরা বলতেছি কেন? কারণ এখানে হচ্ছে আমার বাহ্যিক বল কিন্তু জিরো। বাহ্যিক বল যদি জিরো হয় তাহলে কিন্তু পুরা প্রাসের যে গতিপথ তার উপর কিন্তু শুধুমাত্র গ্র্যাভিটির ইফেক্ট থাকবে। আর গ্র্যাভিটি তো আমরা জানি শুধুমাত্র ওয়াই এক্সিস বরাবর কাজ করে। তো এই ক্ষেত্রে কিন্তু আমি ওয়াই এক্সিস বরাবর একটা এক্সিলারেশন পাবো, এক্স এক্সিস বরাবর কোনো এক্সিলারেশন কিন্তু পাবো না। এক্স অক্ষ বরাবর এক্সিলারেশন যদি জিরো হয়, তার মানে কিন্তু তোমার এই এক্স এর যে পার্ট সেটা জিরো হয়ে যাবে। তার মানে তোমার ভিএক্স এর ভ্যালু কিন্তু ইউ এক্স এর ইকুয়াল হবে, দ্যাট মিনস ইউ কস। তার মানে আমি কি দেখলাম? তার মানে দেখলাম হচ্ছে আমি যে একটা প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে তার ইউএক্স যা হয় ভিএক্স সেমই থাকে। তার মানে হচ্ছে তোমার ব্যাগের এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্ট সেটার কিন্তু বিন্দু মাত্র চেঞ্জ হয় না, এক্স অক্ষ বরাবর যে কম্পোনেন্ট সেটা কিন্তু বিন্দু মাত্র চেঞ্জ হয় না। অর্থাৎ
বস্তু যখন প্রজেক্টাইল মোশনে চলে তখন তো আমরা বলি যে দুই অক্ষ বরাবর সে দূরত্ব অতিক্রম করে, এক্স অক্ষ বরাবর যায়, ওয়াই অক্ষ বরাবর যায়। যেহেতু দেখতেছি তার এক্স অক্ষ বরাবর তার বেগের কোনো মাত্র চেঞ্জ হইতেছে না, অর্থাৎ ইউএক্স এর ভ্যালু যা, ভিএক্স এর ভ্যালুটাও কিন্তু তাই রাখে, ইউ কস থিটা। তার মানে আমরা বলতে পারবো একটা প্রজেক্টাইল মোশনে বস্তু হচ্ছে এক্স অক্ষ বরাবর সমবেগে যায়, সমবেগে যায়। তো এগুলো একটু মনে রাখবেন, যে কথাবার্তাগুলো বলতেছি এগুলো এমসিকিউ তে কাজে দিবে। তারপর হচ্ছে দেখো এবার হচ্ছে ভিওয়াই এর মধ্যে আসি। ইউআই মানে কত? ইউআই মানে তো হচ্ছে তোমার এখানে ইউ সাইন থিটা, তাহলে বসাও এখানে ইউ সাইন থিটা। আর এওয়াই মানে কত? মাইনাস জিটি, মাইনাস জিটি বসেন। এটা হচ্ছে আমার কি ভিওয়াই এর ইকুয়েশন। তাহলে দেখো আমি ভিএক্স এর ইকুয়েশন পাই গেলাম, সাথে হচ্ছে ভিওয়াই এর ইকুয়েশন পাই গেলাম। এখন আমাকে যদি বের করতে বলে যে টি সময় পর সে যখন এ থেকে যখন বি তে যখন শিফট হবে, টি সময় পর বি পয়েন্টে তার ব্যাগ তাহলে কত হবে? বি পয়েন্টে তার ব্যাগ কিন্তু এবার আমি ইজিলি বের করতে পারবো, যে ভি এক্স তার উপর হচ্ছে স্কোয়ার প্লাস ভি ওয়াই তার উপর হচ্ছে স্কোয়ার। এটা দিয়ে আমি খুব ইজিলি বি পয়েন্টের যে ভেলোসিটি প্রাপ্ত হবে সেটা আমি বের করতে পারবো ইজিলি। এবার আমাকে যদি বলে যে থিটা প্রাইমটা বের করে দেখা, তাহলে কিন্তু আমি থিটা প্রাইম ইজিলি বের করতে পারবো। আমি এখানে লিখতে পারবো হচ্ছে টেন থিটা প্রাইম ইকুয়াল হচ্ছে ভি ওয়াই ডিভাইড হচ্ছে ভি এক্স। তো এখান থেকে আমি তাহলে থিটা প্রাইমটাও বের করতে পারবো। তো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইচএসসি পরীক্ষায় বলতে পারো একদম শিওর 3 মার্ক, মানে একদম 90% কেসে তোমার এই কোশ্চেনটাই আসে। যে তোমার এ পয়েন্টের হচ্ছে আদি ভেক্টর দেওয়া থাকে, অ্যাঙ্গেলটা দেওয়া থাকে, তোমাকে বলবে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাইতে তার যদি 2 সেকেন্ড সময় লাগে তাহলে বি পয়েন্টে তার প্রাপ্ত ভ্যালোসিটিটা কত। সেক্ষেত্রে হচ্ছে আমার প্রথমে ভিএক্স টা বের করা লাগবে, প্রথমে ভিওয়াই টা বের করা লাগবে, এই কোশ্চেন গুলো ইউ কস থিটা। আর ভিওয়াই হচ্ছে আমার ইউ সাইন থিটা মাইনাস জিটি। তারপর তুমি ভিএক্স বের করবা, ভিওয়াই বের করবা, তারপর তুমি ভি এর মধ্যে এনে বসাইবা, তুমি ভি এর ভ্যালু পাই যাবে, সাথে হচ্ছে তুমি থিটা প্রাইমটাও পাই যাবে। এটুকু পর্যন্ত কি সবাই বুঝলাম? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, জি ভাইয়া। তো আমরা দেখলাম হচ্ছে বস্তুকে আমরা হচ্ছে এ বিন্দু থেকে হচ্ছে নিক্ষেপ করছি, সে বি বিন্দুতে পৌঁছাইছে, তাহলে বি বিন্দুতে যাওয়ার পর সে কি কত ভ্যালোসিটি প্রাপ্ত হয়েছে সেটা আমরা দেখলাম, ম্যাগনিটিউড এবং ডিরেকশন সহ। এখন আমাকে যদি বলে যে এ থেকে সে যখন বি তে শিফট হইলো তখন এখানে তার সরণটা আসলে কত হয়েছে, সরণ কত হয়েছে সেটা আমরা দেখতে চাই। তো আমরা এবার বের করতে চাই হচ্ছে সে যখন এ থেকে বি তে যখন শিফট হয়েছে তখন তার ডিসপ্লেসমেন্ট বা হচ্ছে তার সরণটা আসলে কত। তো দেখো এটা যেহেতু তার 2 ডাইমেনশনাল মোশন, এ থেকে সে যখন বি তে শিফট হয়েছে তখন তার কিন্তু দুই অক্ষ বরাবরই সরণ হয়েছে, এক্স অক্ষ বরাবর একটা সরণ হয়েছে, সাথে ওয়াই অক্ষ বরাবর একটা সরণ হয়েছে। তো এক্স অক্ষ বরাবর যে সরণ সেটাকে ধরো আমরা বললাম হচ্ছে এই পর্যন্ত এক্স, আর ওয়াই অক্ষ বরাবর যে সরণ সেটাকে আমরা বললাম হচ্ছে এখানে ওয়াই বললাম। তাহলে এক্স অক্ষ বরাবর যে সরণটা হয়েছে দ্যাট মিনস এক্স ইকুয়াল আমি কত বলতে পারবো? এক্স ইকুয়াল বলতে পারবো হচ্ছে, দেখো এক্স অক্ষ বরাবর সে কিন্তু সমবেগে গেছে, আমি কিন্তু আগে বলছিলাম এক্স অক্ষ বরাবর সে সমবেগে যাবে, কারণ এক্স অক্ষ বরাবর তার ত্বরণ কিন্তু জিরো। তো এক্স অক্ষ বরাবর যদি সমবেগে যায় তাহলে এক্স অক্ষ বরাবর তার ভ্যালোসিটি হবে হচ্ছে তোমার ইউএক্স ইন্টু হচ্ছে টি। আর ইউএক্স মানে কত? ইউএক্স মানে হচ্ছে তোমার ইউ কস থিটা, ইউ কস থিটা ইন্টু সাথে থাকবে হচ্ছে টি। তো এটা হচ্ছে আমার এখানে এক্স এর ইকুয়েশন। এবার চলো আমরা লিখি হচ্ছে ওয়াই ইকুয়েশনটা। ওয়াই ইকুয়েশনটা যদি লিখতে চাই তো ওয়াই অক্ষ বরাবর সে কিন্তু একটা ত্বরণ নিয়ে গেছে, তার মানে ওয়াই ইকুয়াল হবে তোমার ইউআই টি মাইনাস হাফ জি টি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার। তো ইউআই মানে কত? এখানে ইউ সাইন থিটা মাইনাস হাফ জি টি স্কোয়ারটা থাকলো। তো এটা হচ্ছে আমাদের সেই ওয়াই এর ইকুয়েশনটা। তো এখন আমার বের করা লাগবে কি সরণের ইকুয়েশন, তাহলে এটা তো একদম ইজি, এস ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তো এখান থেকে কিন্তু আমার সরণটা চলে আসবে, যে আমি যদি এ থেকে যদি বি তে যাইতে চাই তাহলে আমার এ থেকে বি তে যাওয়ার পথে আমার সরণ কত আসবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, যেখানে এক্স মানে হচ্ছে এটা আর ওয়াই মানে হচ্ছে। দেখো বোঝা গেছে কিনা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আমাদের টাইম তো প্রায় শেষ, তাহলে কেউ একজন নতুন একটা লিঙ্ক দাও, আমরা কেস তাহলে নতুন ভিডিওতে স্টার্ট করি। ওকে ভাইয়া, লিঙ্ক দিচ্ছি। হ্যাঁ, রেজওয়ান দিচ্ছ তাহলে একটু।